আমার 3টা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং আমার আর্থিক দিক দিয়ে আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি। একটা আমাদের পুরান ঢাকা মানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা ব্যবসায়ী। হুম। আমাদের ব্যবসা করে খেতে হয়, আমাদের মানে যে ইজ্জত, সেই ইজ্জতটা নষ্ট করে দিচ্ছে। আচ্ছা, এখন আপনি 15 দিন মানে গত মাসে জামিন পেলেন, প্রায় 2 সপ্তাহ হইলো। এর মধ্যে কি আপনি কোনো হয়রানির শিকার হয়েছেন কেন? আমি তো মানে ওই এলাকায় ঢুকতে পারি না। কেন? আমার মনে এই সাহস নাই যে আমি এখন সেফ। ও, আমি ভিতর থেকে ভাঙ্গা পড়ছি এবং পুলিশদের প্রতি আমার কোনো ধরনের আস্থা নাই, যেহেতু 17 সাল থেকে আমি জিটির পর জিটি, জিটির পর জিটি, মামলার পর মামলা, মামলার পর মামলা করতেছি। তারা সব কিছু যাই না বলতেছে যে না এই লোক কিছু করে নাই, সেখানে আমি কই আস্থা রাখবো? উল্টা আপনি ওই মামলা যেগুলো করছি, হত্যা মামলা সেই আসামি তদন্তি, নাকি? হ্যাঁ তদন্ত অফিসার, সিআইডি, মামলার যে প্রথম আসামি ছাইরা পরের আসামিগুলো ধরছে। তারপর এর মধ্যে আমি কি আশা করব, কি আশা করা যায় এই দুনিয়া মানে এই বর্তমান প্রেক্ষাপটে? যদি এরকম হয়, এরকম হয়রানির শিকার হই, তাহলে নতুন বাংলাদেশে আমরা কিভাবে আগে বাড়বো? আমি রিয়াজউদ্দিন রাজীব, পুরান ঢাকা বংশাল আমার বাসা। হুম। আমি একজন জুলাইয়ের যোদ্ধা। আওয়ামী লীগের স্বৈরাচার সরকার নির্যাতন করার পরে, নতুন সরকার আসার পরে আমার থেকে বেশি আর কেউ খুশি হয়নি। কারণ আমি যে নির্যাতনগুলো হয়েছি আওয়ামী লীগের সময়, তখন ডাক্তার ইউনূস সাহেব যখন আসছে, স্যারের জন্য আমি যথেষ্ট চেষ্টা করছি। স্যার, আমি 2021 সাল থেকে অনবরত মামলা, জিটি, 7টা জিটি করেছি চকবাজার থানায়, একটি বংশাল থানায়, এবং 5টি মামলা আমি সিআর মামলা করেছি কোর্টে। কেন করেছেন? কাদের বিরুদ্ধে করেছেন? আওয়ামী লীগের স্বৈরাচার সরকারের যারা প্রতিনিধি ছিল, তাদের আওয়ামী লীগের নাম বিক্রি করে যারা আমাদেরকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে। আমার নিজস্ব কারা কারা হয়রানি করছে? কারা হয়রানি করছে আপনার ওয়ার্ড কাউন্সিলরের লোকজন এবং ওয়ার্ড কাউন্সিলর নামটা তো বলতে হবে। ওয়ার্ড কাউন্সিলর আউয়াল, হুম। ওয়ার্ড কাউন্সিলর আউয়ালের লোকজন, সে আমার মার্কেট দখল করে। তারা মার্কেট দখল করে আমাকে মারধর করে আমার মার্কেট থেকে বের করে দেয়। এটা কত সালে? এটা 23 সালে। আচ্ছা, হ্যাঁ। 23 সালে এটা নিয়ে আমি মামলা করেছি হাই কোর্টে, জজ কোর্টে। মামলা করার পরে যখন জুলাইয়ের আন্দোলন হয়, সরকার পতন হয়, তখন আমি আমার সম্পত্তি ফিরে পাই। ফিরে পাওয়ার পরে যখন আমি সম্পত্তি নেই, তখন আমার ভাড়াটিয়া এবং যারা স্বৈরাচার সরকারের ভারতীয় দালাল, এই ভারতীয় দালালরা, এদের হচ্ছে অলৌকিক পাহাড় শক্তি, এই অলৌকিক শক্তির দ্বারা আমাকে হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের হয়রানি করে। চকবাজার থানায় এতগুলো জিডি করার পরেও, মামলা করার পরেও তারা আইনকে আইন মনে করে না, তারা যেটা বলে সেটাই আইন। তো আমাকে একবার চকবাজার থানায় ডাকে এসআই হাসান। তো আমি যাওয়ার পরে সে বলে যে সম্পত্তি, এই দোকান আপনি চাবি দেন। আমি বলছি কিসের চাবি দেবো আপনাকে? চাবি দেওয়ার তো আপনার ইখতিয়ার নেই। এটা হচ্ছে আপনার জুলাইয়ের মাসে বা জুন মাসে। কোন জুন মাসে? 2 জুন 25। ও, 2025 সালে। 2025। মানে আপনার দোকান কতগুলি দোকান? দোকান আছে আমার ওখানে 18টা। 18টা দোকান। এখানে ওই সম্পত্তি আমরা ভাই বোনের মধ্যে বন্টন হয়েছে, আপোষ বন্টনামা, সেই বন্টনামা সূত্রে মালিক। আচ্ছা, 18টা দোকানপাট। এখানে কত টাকা সম্পত্তি? এখানে প্রায় 20 কোটি টাকা সম্পত্তি। বিষয়টা হলো যে আপনি ওই আপনার সম্পত্তি 2023 সালে দখল করে রাখছিল ফেসিবাদ সরকারের আমলে কাউন্সিলর আওয়াল। তো এখন আপনি আপনি এদিকে তাকান, আপনি হলো ওই জুলাই আন্দোলনের পরে আপনি দোকানের দখলদারিত্ব ফিরে পান। জি। ফিরে পাওয়ার পরে জুলাই আন্দোলনের পর ওই পুলিশের এসআই আপনার কাছে যায়। এসআইয়ের নাম কি? এসআই হাসান। 2025 সালে। উনি যা কি বলে আপনাকে? মাসে যে আপনার নামে ইয়ে আছে, জিটি আছে, আপনি থানায় আসেন। তো আমি থানায় গেছি। থানায় যাওয়াতে সে আমাকে অখ্যাত ভাষা গালাগালি, আমাকে মামলা দিবে, আমাকে ডাকাতি মামলা দিবে। আমার ভাড়াটিয়ার সামনে ছিল। কেন আপনার বিরুদ্ধে মামলা দিবে? কেন? সে বলতেছে ডাকাতি মামলা দিবে। কেন দিবে? আমি আমার দোকান ফিরে চাইছি, আমি ভাড়াটিয়ার নামে মামলা করছি। আপনি তো দোকান ফিরেই পাইছেন, আপনি দখলই তো। সেটার জন্য ভাড়াটিয়া যে টাকাটা আমি পাবো, 6 লক্ষ টাকা আমি পাবো,
সেটার জন্য আমি মামলাটা করছি। হুম তো ভাড়াটিয়ার টাকা আমাকে দিবে না সে, হুম। আর দোকান আমাকে উজায় দিবে। আমার ভাড়াটিয়া এমন একটা লোক, উল্টা আপনাকে ডাকাতির মামলা দিতে যাচ্ছে পুলিশ। ডাকাতি মামলা দিতে যাচ্ছে হ্যাঁ। পুলিশ। হুম তাই আমি বলছি মামলা দিবেন দেন। হুম এই দেশে নতুন সরকার, ওই দিন আর নাই। হুম আমি যখন এটা বলা শুরু করছি তখন বলতেছে আরে ডাকাতি মামলা দিয়ে দাও। হুম। তো তখন ওই এসআই নাম কি? এসআই হাসান আচ্ছা, এখন আছে? এখন আছে। আচ্ছা, পরে? তারপর ওসি সাথে কথা বললো, ফোনে বলতেছে আপনি চাবিটা দিয়ে দেন নাহলে আপনার ক্ষতি হবে। হুম এই রেকর্ডটা আমি করছিলাম, হুম। আমাকে জেলে আটকায়া সেই রেকর্ডগুলো সব মোবাইল থেকে ডিলিট করে দিয়েছে, যে এভিডেন্সগুলো আমার ছিল। আচ্ছা আচ্ছা, ওই জেলে বলতে কি থানায়? থানায় না, জেলে। প্রথমে তো ডিবি আমার ধরে নিয়ে যায় জুলাই। না, পরে ঘটনাগুলি পরে বলেন না, আচ্ছা, এক এক প্রথমে করে হচ্ছে বলেন। আপনার ওই যে আপনি কে থানায় চকবাজার ডাকেন? থানায় আপনি ডাকে। থানায় ডাকেন? তখন আমার এখানে আমার আমার এক ভাই ছিল, কিছু আমার আত্মীয় স্বজন ছিল, তাদের সামনে আমার গালাগালি করে। হুম তো আমি বলছি আপনি এই রক্ষত বসে গালাগালি কেন করতেছেন আমাকে? হুম আপনার কোনো রাইট নেই আমাকে গালি দেওয়া। হুম আর আপনি আমার থানায় ডাকছেন, আমি চাবি কেন চাচ্ছেন? হুম চাবি দেওয়ার তো আপনার এখতিয়ার নেই, চাওয়ার এখতিয়ার নেই। হুম বলে ওসি স্যারে চাবি চাইছে, আমি চাবি দিব। হুম এটা আমি কোনোভাবে রেকর্ড করে নিয়েছিলাম। হুম তো এর কিছুদিন পরে আমাকে একটা ফোন আসলো আমার মোবাইলে, যে আপনি যদি আমার সাথে ফোনে কথা না বলেন হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে। আমি না, হোয়াটসঅ্যাপে আমি কথা বলবো না, হুম আমার যা বলার আপনি আমার ডাইরেক্ট কলে বলুন। কল তো আমি করছি, টাকা আমার খরচা হবে। হুম তো বলে না, হোয়াটসঅ্যাপে আপনি কথা বলতে হবে, যদি আপনি হোয়াটসঅ্যাপে কথা না বলেন আপনার ক্ষতি হবে। হুম তো এটা শোনার পরে কিছুদিন পরেই আমি থানায় আবার বংশাল থানায় আমার একটা ডায়েরি করি। হুম। আমি বলছিলাম জিডি করেন। আপনি কিন্তু পুলিশে রেখে নিল থানায়, জি, চাবি চাইলো দিলেন, ওই ঘটনাকে শেষ করেন না? ওই ঘটনা তো আমি চলে আসছি পরে। ও, পরে চলে আসেন? হ্যাঁ, পরে আমি চাবি না দিব দিয়ে না চাবি। আচ্ছা আচ্ছা। আমি দিব না, আমি মামলা, বা আপনি যদি মামলা করতে চান আপনার মামলা করেন। একটু সংক্ষেপে বলেন। হ্যাঁ, হ্যাঁ। তো মামলা তারা, আমি চলে আসছি। আসার পরে কিছুদিন পরে আমার একজন ফোন দিচ্ছে, বিকি নামে এক লোক, আওয়ামী লীগ যুবলীগের কি সদস্য নাকি কোনো নেতা। ওর নাম কি? ভিকি। বিকি? হ্যাঁ, যে আমার মামলায়, তার নাম হচ্ছে বিকি, যে যে আমার নামে মামলা করছে। আচ্ছা, বলেন। হ্যাঁ, কি তো ফোন বিকি দেখলো? এই ফোন দিছে। ফোন দেওয়ার পর আমি বলছি না, আমি আপনার সাথে এইভাবে কথা বলবো না, যা বলার আপনি আমার ডাইরেক্ট কলে বলেন। হুম। ফোন করে বলে আপনি আমার সাথে কথা বলেন, যদি আপনি ডাইরেক্ট কথা না বলবেন, হোয়াটসঅ্যাপে কথা না বলেন, আমি আপনার ক্ষতি হবে নাই। ফোন রেখা দেওয়ার পরে আমি থানায় জিডি করলাম। হুম। জিডি করতেছিলাম, তারা জিডি করেন, একটা অভিযোগ নিছে। হুম অভিযোগ নেওয়ার পরে তার অফিসার বললো আমার, ফাঁড়ির অফিসার কাছে হ্যান্ড ওভার করলো। ফাঁড়ির অফিসার আমার সাথে ওইখানে গেল হুম যাচাই বাছাই করতে। হুম যাচাই বাছাই পরে ভাড়াটিয়া এবং এই যে এই বিক্রির ব্যাপারটা একটু শুনলো। শোনার পর আর পুলিশ কিছু পদক্ষেপ নেয় নাই। অভিযোগটা করার পরে আমি আমার বাসায় ছিলাম। তো হঠাৎ একদিন আমার একজন লয়ার বলতেছে আপনি একটু আসেন, আপনার সাথে আমার কথা আছে, আর মামলা যেটি আপনি করেছেন এই ব্যাপারে আমি সমাধান করব। তো আমি কি সমাধান করবেন? আমার লয়ারের সাথে আমি পরামর্শ করলাম। আমার লয়ার বলতেছে উনার যদি কোনো কথা বলতে থাকে আপনি কোর্টে যে বার কাউন্সিল সেখানে আসতে বলেন, সেখানে আমরা সমাধান করব। হুম তো আমার বললো না, বার কাউন্সিলে আসবো না, আপনার এখানে আসতে হবে, আসলে আপনার সাথে সমাধান করব। তো আমি ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি ওই উকিলটা বসে আছে, আর আমি পিছন থেকে আমরা 4-5 জন মানে পুলিশ আর মানে সিভিল ড্রেস আইসে আমার বলতেছে আপনার সাথে আমার কথা আছে। হুম আমি বললাম, কি কথা? বলে আসলে বুঝতে পারবো। হুম। তো সামনে যাওয়ার পর আমার মোবাইলটা নিয়ে নেয় আমার থেকে, কোর্টে? কোর্টের সামনে। এটা কবে? এটা এটা 22 তারিখ 25 2025 সালের? জুলাই 2025 সালের 22 জুলাই? 22 জুলাই 25। আচ্ছা আচ্ছা। তো আর আপনার থানা ডাকছিল কবে? থানা রাখছিল আপনার ওর 10-15 দিন আগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আমি যখন বের হয়ে স্টার হোটেল থেকে বের হই তখন আমার তো মোবাইল নিয়ে নেয়। বলে আপনার মোবাইলটা দেন। আমি মোবাইল কেন নেবেন? বলে আপনি মোবাইল দেন। স্টার হোটেল থেকে বেরোন মানে আপনি গেলেন কোর্টে? আমি গেলাম কোর্টে, কোর্টের থেকে আমার স্টার হোটেলে রাখছে। কোর্টে থেকে স্টার হোটেলে কে ডাকলো? ওই উকিলে, আচ্ছা আচ্ছা। হুম যে আমার যে ইয়াগুলা সমাধান করবে, তো উকিলে ডাকলো আমার ওখান থেকে। হুম। তো মোবাইলটা নিয়ে নেওয়াতে আমি বললাম যে আমার মোবাইল কেন নিচ্ছেন আপনি? স্টার হোটেলটা কোথায়? স্টার হচ্ছে যে আপনার কোর্ট কাছারির সামনে। ও আচ্ছা আচ্ছা। তো আমি বললাম আপনি আমার মোবাইল কেন নিচ্ছেন? হুম তো বলতেছে আপনার নামে কথা আছে, আপনি মোবাইলটা দেন। হুম তো ডিবি গাড়িতে উঠাইলো। উঠানোর পরে বলতেছে আপনি আপনি তো মানে মার্ডার করছেন, আপনাকে যেতে হবে। হুম কোথায় যেতে হবে? আপনি আমাদের কার্যালয়ে যাবেন, ডিবি কার্যালয়। হুম তো ডিবি কার্যালয়ে নেওয়ার সময় রাস্তায় বলতেছে আপনি তো মন্ত্রী ভাতিজা, আপনি তো অর্থ যোগানদাতা, আপনি যুবলীগ করেন। হুম তো আমার তো আর কথা বলার কোনো সুযোগ নাই, মোবাইলটা আমার নিয়ে নিছে আমার থেকে। হুম তো আমি কথা কি কি কথা বলবো? তখন তো আর আমার মানে আমি পুরো একদম টমাটাইজ, মানে আমি জিনিসটা হয়ে গেলাম, ঠান্ডা হয়ে গেলাম, যে মার্ডার কেস
এটা কি? হুম। তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমি বললাম, স্যার আমাকে কেন ধরা হয়েছে? ডিবি কার্যালয় মিন্টু রোডে। ডিবি কাজের মিন্টু রোডে নিয়ে গেছে, হুম মোবাইলটাও নিয়ে নিছে। হুম তো মোবাইলটা আবার নিছে হচ্ছে এসআই মনির, বংশাল থানা থেকে হুম এসআই মনির, সে মোবাইলটা নিয়ে নিছে। তখন যখন আমি জেলখানার মানে ডিবি কার্যালয়ে আমাকে ঢুকানোর পরে অফিসারে আমাকে লক আপ করে রাখে। হুম তো বলতেছে যে আপনার মোবাইলটা, ওই মোবাইলটা নিয়ে আসছে ওই অফিসার, ওই মোবাইলটা নিয়ে আবার ডিবি কার্যালয়ে দিছে। হুম ডিবি কার্যালয়ে মোবাইল দেখে বলে যে আপনার তো নামে কোনো অফিসারে বলতেছে, সিনিয়র অফিসারে, হুম যে স্যার উনি তো এইখানে জড়িত না, হুম ওনার নামে এই যে উনি তো মানে এই জুলাইয়ের একজন যোদ্ধা, হুম, বা জুলাইয়ের ব্যাপারে উনি লেখালেখি করছে। হুম এটা ওর অফিসারে বলতেছে, সিনিয়র অফিসার। তো সিনিয়র অফিসার বলতেছে এখানে তো আমার কিছু করার নেই, উনি তো ওনার নামে তো আছে, মামলা আছে। মামলা আছে, উনি এজাহারভুক্ত আসেন। হুম। প্রথম নাম্বার হচ্ছে শেখ হাসিনা, আর 49 নম্বর দিচ্ছে আমার। আচ্ছা আচ্ছা। তো এই ব্যাপারে উনি বললো যে আমার কিছু করার নাই, আপনি কোর্ট থেকে জামিন নেন। হুম কোর্ট থেকে জামিন নেন বলার পরে উনি আবার আমার বললো যে আপনি চলে যান, আবার আপনি ডাকবেন। হুম তো সন্ধ্যার দিকে আবার আমাকে ডাকলো। ডাকার পরে ওই বড় স্যার যে ডিবি যে মেন হেড হেড স্যার স্যারটার নামটা আমার খেয়াল আসতেছে না, হেড মানে প্রধান অফিসার হইতে পারে। আচ্ছা। উনি বলতেছে যে আপনার নামে তো মামলা হয়েছে, আপনি কোনো মামলা করছিলেন? আমি জি, আমি 5টা মামলা করছি এবং 6-7টা জিটি করছি। তো মামলা করলে তো মামলা খাবেনি, হুম ওই আপনার পিছনে কোনো এনএসআই আপনাকে ধরায় দিছে। হুম তো এটা বলাতে আমি বললাম, স্যার আমি তো কোনো কিছুই জানি না। বলে না, আপনার নামে এলিগেশন আছে মানে আপনাকে যখন ওই কোর্ট কাছারি এলাকা থেকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কি ছেড়ে দিছিল? না না, বিন্টুরে মিন্টু রোডে রাখছে। লকআপে ঢুকাই দিছিল। ও, লকআপে ঢোকা দিয়েছে। আমার পরিবার থেকে যে সবাই বলতেছে যে উনি আমার সাথে কথা বলেন, হুম। সেই সুযোগ আমাকে দেওয়া হয়নি। আচ্ছা। তো লকআপে দেওয়ার পরে ওই সন্ধ্যার দিকে আবার ওই স্যার বলতেছে যে এই আপনি একজন বসে আছিল, আপনার মুক্তিযোদ্ধা মন্ত্রী আপনার কি হয়, আপনি অর্থ দেন। আমি তো এদের চিনিই না, হুম আমি কোত্থেকে অর্থ দিব? আমার নিজের তো অর্থ যোগান দিতে আমার সমস্যা হয়ে যায়, হুম আমি কিভাবে অর্থ দিব? হুম তো উনি রাগ করে বলতেছে যে আপনি তো আরো মামলা দিন। তো উনি বলতেছে না, ওনার নামে আর মামলা দেওয়া যাবে না, আমরা ডিবি পক্ষে থেকে আমাদের কোনো মামলা নাই। নিয়ে চলে গেলে লকআপে রাখছে। এই এসআই মনির আবার সন্ধ্যার দিকে এসে বলতেছে, তখন আমার মাথা ঘুরে গেছিল, আমি পড়ে গেছিলাম। তো এসআই মনির পুলিশরা আমার ডিবি অফিসার আমার ডাক দিয়ে বসাইলো, বসানোর পরে ওষুধ টষুধ দিল। তো তখন আবার এসআই মনির এসে বলতেছে উনি ভং করে, ওনাকে কোনো ধরনের সার্ভিস এসআই মনে কি বংশাল থানা। বংশাল থানা। জি। কিন্তু আপনার মামলা তো হলো। আমার মামলা দিছে উত্তরা পশ্চিম। আচ্ছা, তো বলেন। হুম তো বংশাল থানা পুলিশ বলতেছে উনি ভং করে, উনি কোনো ধরনের ওনাকে সার্ভিস দিবেন না। হুম তো আমি বললাম এটা কি বলেন ভাই, আমি অসুস্থ, আমার সার্ভিস কেন দিবে না? মানে তারা চাইছিল যে আমি কোনোভাবে যাতে মারা যাই। এখন আপনি ঘটনাগুলি বলেন। হ্যাঁ। তারপর আমার এখান থেকে আমাকে কোর্টে নিয়ে গেল। কোর্টে যদি আমার সকালে হাজির করতো তাইলে হয়তো ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলতে পারতাম। হুম। আমার নিয়ে গেছে 5টায়, পরের দিন 5টা। পরের দিন 5টায়। হুম আমার কোনো সুযোগিতা নেই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলার। আমি যদি ম্যাজিস্ট্রেটের কথা বলতে পারতাম, আমার বিশ্বাস নতুন বাংলাদেশে তারা আমার কোনো একটা কিছু করতো। আচ্ছা, পরের দিন আপনাকে কোর্টে নিয়ে গেল। কোর্টে নেওয়া যাওয়ার পরে কোর্টে কি মামলা দিল? কোর্টের মামলা দিছে আমার 302 মার্ডার মামলা। কোন 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 এলাকার? এই উত্তরা পশ্চিম। আচ্ছা। আমি থাকি বংশাল, আমাকে মামলা দিছে উত্তরা পশ্চিম। হ্যাঁ। তো আমি উত্তর পশ্চিম থানা মামলা দিয়ে আপনি নিয়ে গেল কি উত্তর পশ্চিম থানা পুলিশ? না, আমাকে তো এখান থেকে নিয়ে গেছে হচ্ছে বংশাল থানা থেকে নিয়ে গেছে ডিবি কার্যালয়। বুঝছি, ডিবি থেকে তো আপনাকে হাজির করলো কোর্টে। ডিবি থেকে আবার কোর্টে হাজির করি। আচ্ছা, উত্তর পশ্চিম থানা উত্তরা মামলা। পশ্চিম নিয়ে যায়নি আরে বাবা, উত্তর পশ্চিম থানা মামলাই তো মামলা। হ্যাঁ, হ্যাঁ, ডিবি নিয়ে গেল। ডিবি নিয়ে গেছে। হ্যাঁ, পরে কি হলো? পরে ওখান থেকে আমারে চালান দিয়ে দিল। হুম। চালান দেওয়ার পরে আমি চলে গেলাম ওটা 2025 সালের কয় তারিখ? 22 তারিখ। আচ্ছা, 22 তারিখ। 22 তারিখ আপনাকে কেরানীগঞ্জে নিয়ে গেল, আপনি জেল হাজতে পাঠাই দিল। জেল হাজতে। তারপরে? তো কেরানীগঞ্জে যে এত প্রথম দিনে আমি অজ্ঞান হয়ে গেছি হুম যে আমি কোন জায়গায় আসলাম। কখনো জেলেই যাইনি, হুম কখনো আমার জেলে আমার ব্যাপারে কোনো অভিযোগ নাই, কোনো মামলা নাই। হুম আমার জেলে নিয়ে গেছে, আমি প্রথম দিন অজ্ঞান হয়ে গেছি। হুম অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার মাথা পানি দিল, হাসপাতালে 2 দিন ভর্তি ছিলাম। A to Z পেপারস আমার কাছে আছে যে কিভাবে কি হলো। হুম ওখানে আমার টেক দিয়ে দিছে অফিসার যে আমি আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, আমি মন্ত্রীর ভাতিজা, আমি কোনো এটা টেক কারা দিয়ে দিল? এটা ওই পুলিশ দিছে, কোন পুলিশ? উত্তর আর পশ্চিমের। আচ্ছা, উত্তর পশ্চিম। মানে ওরা বলতেছে এই যে কিছু দিছে,
আমি তো বুঝতেই পারিনি যে টাকা পয়সা নিবে। হুম। যখন বললো কিছু দিছে, বলে না, তখন উনি লেখা দিছে লাল কালি দিয়ে। ও আচ্ছা মানে টাকা দিলে হয়তো বা লিখতো না। আচ্ছা আচ্ছা এইটা লেখার পরে জেলখানার ভিতরে সব ধরনের ফ্যাসিলিটি থেকে আমি বঞ্চিত। আচ্ছা আচ্ছা আমার ফোন কল থেকে শুরু করে এবং অন্য যেখানে যে ভালো জায়গা আছে, হুম মানে ডিটেনশনের বাইরে, হুম ওখানে আমাকে এক ঘর মেয়ে রেখে দিছে। হুম। মানে কারোর সাথে আমি মিশতে পারবো না। আচ্ছা, কতদিন থাকলেন, জেল খাটলেন? আমি 6 মাস প্রায় সময়ের জেল এই খাটার পরে? জেলখানে ছিলাম 2 মাস। হুম। কেরানীগঞ্জে, ওখান থেকে আমার ট্রান্সফার করছে কাশিমপুর। বুঝছি, মোট জেল খাটলেন 6 মাস। মোট 6 মাস। 6 মাস জেল খাটার পরে তারপরে জামিন পেলেন কবে? জামিন পাইলাম। আমার এখান থেকে আমার ওয়াইফ চেষ্টা করছে, উকিলদের টাকা পয়সা দিয়েও ভালো টাকা পয়সা নিছে এবং জায়গায় জায়গায় টাকা দিতে হয়েছে। জামিন পাইছেন কবে? ও জামিন পাইছি কিছুদিন আগে। কিছুদিন আগে বলতে কবে সেটা বলেন। কিছুদিন আগে বলতে প্রায় 15 মাস, 15 দিন। 15 দিন আগে? 15 দিন প্রায়, মানে গত মাসে জামিন পেয়েছেন? গত মাস। আচ্ছা। তো জামিন পেতে আপনি যেটা বলেন যে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, এখন পর্যন্ত কি পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে আপনার? এটা আমার ওয়াইফ আসলে আমার বলে না, কারণ আমি আনুমানিক? টেনশন করব। আমার মানসিক সমস্যা, আমি মানে ট্রমাটাইজ তো এমনিতেই প্রথমেতেই। হুম আর আমি প্রথম থেকেই হচ্ছে এই যে ওয়ার্ড কাউন্সিলর আমার সাথে যে অন্যায় করতেছিল, হ্যাঁ। সেটা নিয়ে ফাইট করতেছি 2017 সাল থেকে। হুম। তো তখন এখন থেকেই তো এখন মোটামুটি আপনি জামিন পাইলেন গত মাসে। তো এর মধ্যে পুলিশের তদন্তে কি প্রমাণিত হলো? পুলিশ তদন্ত করছে, আমার এলাকায় গেছে পুলিশ, এবং আমার এলাকায় পঞ্চায়েত থেকে তারা আমাকে যেটা সত্য তারাই বলছে। সত্যতা যেটা পাওয়া গেছে, আমি কখনো রাজনীতির সাথে জড়িত না, হুম। এবং আমার স্বভাব চরিত্র ভালো। আমি একজন ব্যবসায়ী এবং আমি একজন জুলাই যোদ্ধা। এটা পুলিশের তদন্ত প্রতিবেদন জি, উঠে আসছে। জি। কিন্তু এখন মামলাটার কি অবস্থা? মামলাটা এখন হাজিরে আছে, হয়তোবা হাজিরে আছে। একটা মামলা, 2টা জামিন করার পর আরেকটা মামলা দিছে। হুম। তো মামলা দিছে, আমার তো মনে করেন যে জামিন করলাম, আরেকটা মামলা কিভাবে আসলো? আরেকটা মামলা কোন থানার মামলা দিয়েছিল? উত্তরা পশ্চিম থেকে। ও, পরে ওই মামলা কি জামিন হয়ে গেছে? ওই মামলা ম্যাজিস্ট্রেট খারিজ করে দিছিল। ও, কারণ যেহেতু আগের মামলাটাই বুঝতে হ্যাঁ। পারছে ভুয়া মামলা। জি, ভুয়া মামলা যে আমার কারণে খারিজ করে দিছে। দ্বিতীয়টা খারিজ করে দিছে। ম্যাজিস্ট্রেট খুবই ভালো লোক, সে নিয়ে কথা বলছে যে, উনি বলছে আমি কিন্তু বুঝি, সাদাকে সাদা বলি আর কালোকে কালো। এখন হলো যে মোট আপনার যে মামলাটা, আগের যে মামলা অ্যারেস্ট হয়েছিলেন সেই মামলাটা এখনো নিষ্পত্তি হয় নাই। এটা নিষ্পত্তি নিয়ে হয়নি। এখন আপনি দাঁড়াদাঁড়ি আমি করতেছেন, এই তো? দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, আমি বাসায় থাকতে পারি না। আমি অন্য অন্য জায়গায় যাই। আমি বাসায়, আমার 2টা বাচ্চা। আপনি ন্যায় বিচার চান, এই তো? আমার বাচ্চার লেখাপড়া ক্ষতি হয়েছে, আমি স্কুলে দিতে পারি নাই, ওরা ঠিক মতো স্কুলে যেতে পারে নাই। আমার ব্যবসা দিক দিয়ে আমার 3টা প্রতিষ্ঠান,